শুনতে পাও কি না আমাকে একটু জানাও। শুনতে পাও কি না জানাও। এত সমস্যা নেটে, এই নিয়ে 4বার মনে হয় লাইভ কাটলো আজকে। পুরো 4টা বার লাইভ কেটে গেছে। এতক্ষণ আমাদের ক্লাস শেষ হয়ে যাইতো। লাইভ কাটার পরে ক্লাস তো শেষ হইতেছেই না। ক্লিয়ার সাউন্ড কি শোনা যাচ্ছে ভাই? কমেন্ট টমেন্ট কিচ্ছুই করতে পারতেছি না, কিচ্ছুই হইতেছে না। কিচ্ছুই হইতেছে না, কিচ্ছুই হইতেছে না। এই নিয়ে মোটামুটি আমরা লাইভ 4বার কেটে দিছি, 4বার, 4টা বার। হ্যাঁ, তো চলো বাকিটুকু শুরু করি। তো কোথায় ছিলাম আমরা? পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার? পর্বতের সর্বনিম্ন উচ্চতা কিন্তু 600 মিটার। তার মানে 600 মিটারের থেকে কম যদি কোনো উচ্চতা হয় কোনো শৃঙ্গের, তখন সেটাকে আমরা পর্বত বলতে পারবো? পারবো না। তো এর পরবর্তীতে, হাওয়াই দ্বীপের মৌনলিয়া কোন ধরনের পর্বত? হাওয়াই দ্বীপের মৌনলিয়া, ভিসুভিয়াস, এই সকল পর্বতসমূহ কোন ধরনের পর্বত? এই সকল পর্বতসমূহ কিন্তু, বলো তোমরা একটু আমাকে অ্যান্সারটা বলো, দেখি কে কে পারো। দেখি কে কে পারো। বলো হাওয়াই দ্বীপের মৌনলিয়া কোন ধরনের পর্বত? দেখি কে কে পারো, আমাকে একটু জানাও। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। হাওয়াই দ্বীপের মৌনলিয়া কোন ধরনের পর্বত? আসলে এত সমস্যা হইলে ক্লাসের প্রতি আসলে কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায়। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদেরও, আমি যে তোমাদের পড়াইতেছি আমারও যে একটা ফ্লো থাকে, সব কিছু একটা ফ্লোর মধ্যে দিয়ে থাকে। এই ফ্লো যদি ব্রেক হয়ে যায়, এখন কারোই দোষ নাই, দোষ হচ্ছে নেটের। এখন কিছু করার নাই, মেনে নেওয়া লাগবে। সুতরাং হাওয়াই দ্বীপের মৌনলিয়া, তারপরে ভিসুভিয়াস, এই সকল পর্বত কিন্তু কিসের? আগ্নেয় পর্বত। মানে এগুলা কি আগ্নেয়গিরি লাভা উদ্গীরণের ফলে এই পর্বতগুলো সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? ভূপৃষ্ঠের যে কঠিন আবরণটা আছে, মানে ভূপৃষ্ঠের একদম বাইরের যে আবরণটা, সেটা হচ্ছে কঠিন। এই কঠিন আবরণটা কি নামে পরিচিত? এই কঠিন আবরণটা মনে রাখবা, এই কঠিন আবরণটা কি নামে পরিচিত? ভূত্বক নামে পরিচিত। তার মানে ভূপৃষ্ঠের বাইরের যে কঠিন আবরণটা, এই আবরণটা কি? ভূত্বক নামে পরিচিত। হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল এমসিকিউ। হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? হিমালয় পর্বত কি? হিমালয় পর্বত হচ্ছে যে সকল পর্বতগুলো সব থেকে উঁচু উঁচু পর্বত, সেই সকল পর্বত কি? হিমালয় পর্বত। হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি? চ্যুতি স্তূপ শ্রেণী। তার মানে কি? তাহলে তো চ্যুতি স্তূপ শ্রেণী তো হইল না, তাহলে তো চ্যুতি পর্বত হয়ে গেল। সুতরাং এটা বাদ। হ্যাঁ, জীবাশ্ম পাওয়া যায় না। হিমালয় পর্বতে জীবাশ্ম পাওয়া যায় তো, সুতরাং এটা বাদ। তারপর কিছু আগ্নেয় শিলায় গঠিত। আগ্নেয় শিলায় তো হিমালয় পর্বত গঠিত না। হিমালয় পর্বতের ক্ষেত্রে তার মানে সেটা কি? একমাত্র অ্যান্সারটা কি এখানে? এটা হচ্ছে কি? ভাঁজ বিশিষ্ট। তোমরা যখন ভঙ্গিল বা ভাঁজ বিশিষ্ট পর্বত পড়াইছিলাম, তার মধ্যে উদাহরণে তুমি যদি তাকাও তাহলে দেখবা কিন্তু প্রথমে ছিল হিমালয় পর্বত। তো এরপরে আছে হচ্ছে কি, তো তোমার মোটামুটি এই অধ্যায়ে এর মধ্যে থেকে এমসিকিউ আশা করি চলে আসবে। যা যা পড়াইছি আরও কিছু ছিল, কিন্তু এত ডিস্টার্ব হয়েছে নেটে। তোমাদের আবার 6:30 থেকে পরীক্ষাও আছে। তো চলো আমরা কিছু এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু সিকিউ দেখি যে কেমন ধরনের সিকিউ আসতে পারে। প্রথমে আছে পর্বত 1 হচ্ছে কি? ভাঁজ বিশিষ্ট। পর্বত 2 লাভা সঞ্চিত হয়ে গঠিত। পর্বত 3 গম্বুজাকৃতি। তো একদম প্রথমে আছে কি? মালভূমি। মালভূমি কাকে বলে? মালভূমির সংজ্ঞা পারবা না? মালভূমি হচ্ছে পর্বত থেকে নিচে, সমভূমি থেকে উপরে প্লেন,
যে ভূমি গঠিত হয় সেই ভূমিকে কি বলা হয়? মালভূমি। মালভূমির তুমি যদি বুঝে থাকো তাহলে সুন্দর একটা সংজ্ঞা, যদি বইয়ের মনে রাখে তো দিবা, আর বইয়ের যদি মনে না থাকে তাহলে রিলেটেড আর সংজ্ঞা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। পলল সমভূমি কিভাবে গঠিত হয়? পলল সমভূমি কিভাবে গঠিত হয় তোমাদের কি মনে আছে? দুটি পাহাড়ের পাদদেশ দিয়ে বহিত কোনো নদীর দুই পাশে পলি জমা হওয়ার ফলে উক্ত দুই পাশে যে সমভূমি গঠিত হয় সেই সমভূমিকে বলে হচ্ছে কি? পলল সমভূমি। গ নাম্বারে আসো, উদ্দীপকের পর্বত 3-এর বর্ণনা দাও। পর্বত 3-এ কি আছে দেখো তো? পর্বত 3-এ আছে হচ্ছে তোমার কি? গম্বুজ আকৃতির। গম্বুজ আকৃতির কি পর্বতের কথা আমরা জেনেছিলাম? গম্বুজ আকৃতির পর্বত ছিল হচ্ছে যখন ভূপৃষ্ঠের নিচ থেকে ম্যাগমা বাইরে বের হয়ে আসতে চায়, কিন্তু এই যে বহিরাবরণের কারণে এরা গম্বুজের মতো উঁচু হয় ঠিকই, কিন্তু ম্যাগমা বাইরে বের হয়ে আসতে পারে না। তখন সেই পর্বতকে আমরা কি নাম দিয়েছিলাম মনে আছে কি? তখন সেই পর্বতকে আমরা নাম দিয়েছিলাম কি? ল্যাকোলিথ। ল্যাকোলিথ পর্বত। এবং এইটার আকৃতি কি ছিল? গম্বুজ গম্বুজ আকৃতি। সুতরাং এবং এটা যেহেতু গম্বুজ আকৃতির, তার মানে পর্বত 3 নাম্বার হচ্ছে কি পর্বত? তোমার ল্যাকোলিথ পর্বত। সুতরাং ল্যাকোলিথ পর্বতের বর্ণনা দিবা, যে ল্যাকোলিথ পর্বত এইভাবে গঠিত হয়, ল্যাকোলিথ পর্বতে এখানে দেখা যায়। শেষ। ঘ নম্বরে কি? উদ্দীপকের পর্বত 1 ও 2 এর পার্থক্য বিশ্লেষণ করো। 1 নম্বর পর্বতে কি দেওয়া আছে? 1 নম্বর পর্বতে আছে হচ্ছে কি? ভাঁজ বিশিষ্ট পর্বত। ভাঁজ বিশিষ্ট পর্বত। 2 নম্বরে আছে কি? লাভা সঞ্চিত হয়ে। সুতরাং 1 নম্বর পর্বতে যে ভাঁজ বিশিষ্ট পর্বত, সেইটা গঠিত হয় কিভাবে ভাইয়া? বলেছিলাম ভূপৃষ্ঠের নিচে এবং ভূপৃষ্ঠের উপরে তাপমাত্রার পার্থক্যের কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ ভাঁজ বিশিষ্ট হয়ে হয়ে যে সকল পর্বত সৃষ্টি করে সেই সকল পর্বতকে আমরা কি বলেছিলাম? ভাঁজ বিশিষ্ট পর্বত। বুঝছো? এবং লাভা সঞ্চিত হয়ে যে পর্বত গঠিত হয় মানে হচ্ছে আগ্নেয়গিরির ম্যাগমা উদ্গীরণের ফলে বা লাভা উদ্গীরণের ফলে সেই লাভা সলিডিফাই মানে শক্তিভূত হয়ে যে পর্বতের সৃষ্টি করে সেটাকে হচ্ছে কি পর্বত বলে? পর্বত 2 বা লাভা সঞ্চিত হয়ে গঠিত পর্বত। এবং এর মধ্যে আরো একটি পার্থক্য হচ্ছে এই যে ভাঁজ বিশিষ্ট পর্বত, এই ভাঁজ বিশিষ্ট পর্বত কিন্তু অধিক উঁচু, এবং লাভা সঞ্চিত হয়ে যে পর্বত, এই পর্বতের নাম আমরা কি জানি? আগ্নেয় পর্বত। এটার নাম কিন্তু কি? আগ্নেয় পর্বত। তার মানে দুইটার মানে কিভাবে গঠিত হয় এটার পার্থক্য বিশ্লেষণ করছি। এটা হচ্ছে ভাঁজ বিশিষ্ট পর্বত বেশি উঁচু, লাভা আগ্নেয় পর্বত একটু কম উঁচু। সুতরাং এই সকল পার্থক্য দিয়ে কিন্তু তুমি পর্বত 1 এবং পর্বত 2 এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। সুতরাং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে উদ্দীপকটা বোঝা, যে তুমি উদ্দীপকটা আসলে ধরতে পারছো কিনা। উদ্দীপকটা যদি তুমি বোঝো তাহলে পুরো চ্যাপ্টারে তোমার A to Z যে কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করছি এবং এই জিনিসগুলো যদি তোমরা বুঝে থাকো তাইলে শুধুমাত্র প্রশ্নটা বুঝতে পারলে বাকিটুকু অ্যান্সার, সিকিউ এর অ্যান্সার তুমি এমনিই করে ফেলতে পারবা, এটুকু আমরা আশা করতেই পারি। কিন্তু এমসিকিউ যে জিনিসগুলো আছে, এমসিকিউর জন্য কিন্তু কোথায় কি আছে এই জিনিসগুলো একটু মুখস্থ করার প্রয়োজন পড়বে, ওইগুলো একটু ভালো মতো পড়বা। তো চলো, সিকিউ নাম্বার 2 হচ্ছে কি? প্রথমে আছে উপরের স্তর, মাঝের স্তর, সর্বনিম্ন স্তর। এবং এই উপরের স্তর, মাঝের স্তর, সর্বনিম্ন স্তর, এই 3টা স্তর কিন্তু কি? পৃথিবীর। তো প্রথম অঙ্কে কি? ভূত্বক কাকে বলে? ভূত্বক হচ্ছে পৃথিবীর সব থেকে বাইরের কঠিন অংশকে কি বলা হয়? ভূত্বক। যে অংশটাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই বা অ্যাক্সেস করতে পারি। হতে হাতে হচ্ছে পাদদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয়? পাদদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয়? ধরো এই যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশে কি হয়? এই পাহাড়ের পাদদেশে বিভিন্ন ক্ষয়জাত প্রক্রিয়া, তারপর হচ্ছে তোমার বিভিন্ন বালি, মাটি ইত্যাদির ক্ষয় বা সঞ্চিত হয়ে বিভিন্নভাবে পাদদেশের নিচে যে মালভূমির সৃষ্টি হয় সেই মালভূমিকে কি বলা হয়? পাদদেশীয় মালভূমি। এবং এই পাদদেশীয় মালভূমি কিভাবে সৃষ্টি হয়? এই পাদদেশীয় মালভূমি সৃষ্টি হয় মূলত তোমার
এই বিভিন্নভাবে পাহাড়ের নিচের যে সকল জিনিসগুলো আছে, যেমন ধরো তোমার তোমার শিলাসমূহ, কাকর, বালি ইত্যাদি বায়ু প্রবাহের ফলে হয় ওইখান থেকে অপসারিত হয়ে যায়, আর না হয় ওইখানে এসে জমা হয়। জমা হওয়ার ফলে এবং অপসারণ এবং জমা হওয়ার ফলে যে উঁচু নিচু যে স্থানগুলো আছে সেগুলো ভরাট হয়ে যায় এবং কি হয়, পাদদেশীয় মালভূমি সৃষ্টি হয়। গতে আছে কি, উদ্দীপকের বিচ্ছিন্ন স্তরের বর্ণনা দাও। যে তিনটি স্তর আছে, তিনটি স্তর আমি তোমাকে যদি দেখাই, এই হচ্ছে একটা স্তর, এই হচ্ছে একটা স্তর, এই হচ্ছে একটা স্তর, এই হচ্ছে আরেকটা স্তর, এবং সর্ববাইরের এটা হচ্ছে আরেকটা স্তর। এই যে তিনটে স্তর পৃথিবীর, এই তিনটে স্তরের সব থেকে বাইরের যে স্তরটা, এই স্তরটাকে আমরা কি বলতেছি, ভূত্বক। মাঝের যে স্তরটা এটাকে আমরা কি বলতেছি, গুরু মণ্ডল। এবং ভেতরের যে স্তর, এই স্তরটাকে আমরা কি বলতেছি, কেন্দ্রমণ্ডল। সুতরাং উদ্দীপক অনুসারে এ হচ্ছে উপরের স্তর, তার মানে যে বাইরের যে একদম স্তর এটা হচ্ছে কি এ, বি হচ্ছে মাঝের স্তর মানে গুরুমণ্ডল, তার মানে এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে বি, এবং সি হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। গতে কি বলছে, উদ্দীপকে বিচ্ছিন্ন স্তরের বর্ণনা দাও। তার মানে বিচিহ্নিত স্তরটা কি, বিচ্ছিন্ন স্তরটা হচ্ছে কি তোমার গুরুমণ্ডল। গুরুমণ্ডলের বর্ণনা কি দিতে পারবা না? গুরুমণ্ডলের বর্ণনা যখন দিবা তখন লিখবা বা অবশ্যই একটা চিত্র দেখাবা। চিত্রটা তোমার এমন এমন হইতে পারে, চিত্রটা হইতে পারে কেমন, ত্রিভুজ আকৃতির একটা চিত্র দিবা। এইটা হচ্ছে তোমার কি গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের যে দুইটা পার্ট আছে, বাইরের পার্টটা এটাকে তুমি কি বলবা, বহিঃগুরুমণ্ডল, এবং ভেতরের পার্ট এটাকে কি বলবা, অন্তঃগুরুমণ্ডল। এবং গুরুমণ্ডলের যে ব্যাস এটাকে তুমি এইভাবে দেখাবা যে গুরুমণ্ডল কত থেকে, 15 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত কি বিস্তৃত। এবং বহিঃগুরুমণ্ডলকে এইখানে কি কি পদার্থ সমূহ তুমি পেয়ে যাও, প্রোফেসিমা, তার মানে কি ক্রোমিয়াম, আয়রন, সিলিকন আর কি ম্যাগনেসিয়াম। এবং এইখানে তুমি কি কি জিনিসপত্র পাও, এখানে পাও হচ্ছে নিফেসিমা, নিকেল, আয়রন, সিলিকন আর হচ্ছে কি ম্যাগনেসিয়াম। এবং এই যে গুরুমণ্ডল এটা কি দিয়ে গঠিত, এটা গঠিত হচ্ছে তোমার কি দ্বারা, পাথর দ্বারা, একদম সলিড পাথর, কঠিন পাথর। কি দ্বারা গঠিত এটাকে তুমি হয়তো বা দেখাইতে পারো এমনে, এটা হচ্ছে কি কঠিন পাথর, কঠিন পাথর, কঠিন পাথর। সুতরাং অশ্বমণ্ডল, গুরুমণ্ডল কিংবা কেন্দ্রমণ্ডল যেটারই তোমাকে বর্ণনা দিতে বলুক, তুমি যদি চিত্র দ্বারা দেখাই দাও কোনটা কোন অংশ, এটা যদি তুমি চিত্র দিয়ে ইন্ডিকেট করে দেখাই দাও তাহলে কিন্তু মার্কটা বেশি আসবে এবং তোমারও কষ্ট কম হবে এবং মার্কটাও সম্পূর্ণরূপে পাবা। সুতরাং এইভাবে বিচিহ্নিত স্তরের বর্ণনা তুমি দিতে পারবা। ঘ নাম্বারে আছে হচ্ছে এ ও সি স্তর দুটির তুলনামূলক বিশ্লেষণ। এ আর সি স্তর দুটি, এই স্তরটা কি ছিল, এই স্তরটা ছিল তোমার হচ্ছে ভূত্বক এবং সি স্তরটা ছিল হচ্ছে কেন্দ্রমণ্ডল। তার মানে ভূত্বক আর হলো কেন্দ্রমণ্ডলের তুলনামূলক বিশ্লেষণ, ভূত্বক আর আরেকটা কি কেন্দ্রমণ্ডল, ভূত্বক আর কেন্দ্রমণ্ডল। ভূত্বক কি, ভূত্বক হচ্ছে কি বাইরের স্তর, আর কেন্দ্রমণ্ডল কি ভেতরে। ভূত্বক বাইরের স্তর, কেন্দ্রমণ্ডল কি ভেতরের স্তর। ভূত্বকের তাপমাত্রা কি, তাপমাত্রা কি কম, কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কি বেশি, কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কি বেশি। এইবার ভূত্বক কি, ভূত্বক আমরা কি করতে পারি, ভূত্বক দৃশ্যমান, দৃশ্যমান, আর এটা কি অদৃশ্য, মানে
দৃশ্যমান। এবং এই ভূত্বকের প্রধান উপাদান কি? সিলিকন, অ্যালুমিনিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম ইত্যাদি। এবং এই কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি? নিকেল আর হচ্ছে কি আয়রন। এটা কি? এটার হচ্ছে কি কেন্দ্রমণ্ডলের তুলনায় এটা কম জায়গা দখল করে, কেন্দ্রমণ্ডলের থেকে বেশি জায়গা গঠন করে। সুতরাং এ ও সি আমরা চিহ্নিত করে দিছি। এবার এ ও সি চিহ্নিত করার জন্য আমরা কি করতে পারি? এ ও সি চিহ্নিত করার জন্য তুমি যে কাজটা করতে পারো, আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে তুমি এমনে তিনটে চিত্র আঁকবা, একটা, দুইটা এবং আরেকটা আমাদের দরকার, এবং দুইটা আরেকটা আমাদের দরকার। এটাকে আমরা ধরো টেনে নিয়ে চলে আসলাম এইখানে। তার একটা কি দরকার? দরকার হচ্ছে এটা হচ্ছে এ অংশ এবং এটা হচ্ছে সি অংশ, এই দুটা তুমি চিহ্নিত করে দিতে পারো। এবং এই যে এ অংশ, এই অংশের দুইটা পার্ট আছে, এই বাইরের পার্টকে তুমি কি বলতে পারো? বহিঃ কেন্দ্রমণ্ডল। এবং ভেতরের পার্টকে তুমি কি বলতে পারো? অন্ত কেন্দ্রমণ্ডল। তুমি যদি এইভাবে চিহ্নিত করে কেন্দ্রমণ্ডল কোনটা, ভূত্বক কোনটা, এই জিনিসগুলো চিহ্নিত করে পাশে জাস্ট সামান্য একটা চিত্র দিয়ে যদি ব্যাখ্যাটা করো, তাহলে তোমার লেখাটাও সুন্দর হবে এবং একই সাথে নাম্বারটাও কিন্তু বেশি আসা সম্ভব। সুতরাং এই যে চ্যাপ্টারটা পড়াইলাম, এই চ্যাপ্টারে কিন্তু তুমি যদি দেখো বোঝার মতো যে পার্টগুলো আছে, এই পার্টগুলো থেকে তুমি যদি খালি উদ্দীপক ধরতে পারো, যে এই উদ্দীপক ধরতে পারলেই কিন্তু তোমার মাথার মধ্যে ইতিমধ্যে যদি ক্লাসটা ঠিকমতো করো, তাইলে যে কনসেপ্টটা ঢুকছে, এই কনসেপ্টের ফলে কিন্তু এই অধ্যায়ে যত জিনিসগুলো আছে তুমি অ্যান্সার করতে পারবা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের মতো পৃথিবীর গঠন চ্যাপ্টারে। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই ক্লাসের রিভিউ দেবা এবং নোট সাবমিট করবা। থ্যাংক ইউ।